ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 13 সুরভি আক্তার। সময় অতিবাহিত হয়েছে কিছুটা। কবির মেনশনের শান্ত নিস্তব্ধ। দুপুর প্রায় 1টা বাজতে চলল। সদ্য শাওয়ার নিয়ে বেলকনির ইজি চেয়ারটায় বসে আছে মেঘা। চেয়ারের পিঠে ভেজা চুলগুলো মেলে দিয়েছে। মেঝেতে লুটিয়ে যাচ্ছে কৃষ্ণ রেশওয়াসী। এক স্থির হয়ে নিচে বাগানের দিকে চেয়ে আছে মেঘা। চোখ দুটো তার ফোলা, চেহারা হয়েছে লালচে। আখিতয়ের আর্দ্র কিনারা রক্তিম বর্ণ ধারণ করেছে কান্নার দরুন। সে তখন থেকে কেঁদেছে মেয়েটা। চেন খুঁজে না পাওয়া যায়নি এ অবধি। পুরো বাড়ি খোঁজা হয়েছে তন্ন তন্ন করে। এখনো চলমান খোঁজাখুঁজি, তবে মিলছে না। মেঘার কান্নার মূল হেতু হারানো চেন, এটাই সবার ধারণা। তবে শুধু হারানো চেনের জন্য নয়, মেঘা আরও একটা কারণে কেঁদেছে এতক্ষণ। সেটা সিরাত ব্যতীত কেউ আন্দাজ করতে পারেনি। সেই তখন থেকেই মনমরা হয়ে আছে মেঘা। কথা বলছে না মুখ ফুটে। এখন সবাই বেরোবে শপিংয়ের উদ্দেশ্যে। সাফা তৈরি হয়ে মেঘাকে ডাকলো। নিচে আদ্র আছে। শুভ্র অফিস থেকে সোজা মার্কেটে আসবে। সাফা ডাকতেই মেঘা সোজাসুজি বলল ও যাবে না, ডিস্টার্ব না করতে। সাফা বেশ কবার জোরাজুরি করলো, কাজ হলো না এতে। মেঘা একই কথা বলল বারংবার যে ও যাবে না। শেষমেশ হাল ছেড়ে নিচে নামলো সাফা। আদ্রকে বলতে আদ্র উপরে উঠল। ব্যালকনিতে গিয়ে মেঘাকে ডাকলো স্বাভাবিকভাবেই। মেঘ, রেডি হোসনি এখনো? যাবি না? দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। মেঘা না ফিরে না তাকিয়ে মলিন কণ্ঠস্বরে উত্তর করলো, আমি যাব না ভাইয়া, তোমরা যাও। যাবি না মানে? ওয়েট করছি আমি। যা গিয়ে তৈরি করে হয়ে নে। বললাম তো ভাইয়া আমি যাব না, তোমরা যাও। আমার ভালো লাগছে না। জোর করো না আমায় প্লিজ। আজও একটু এগোলো। আদর মাখিয়ে নরম কণ্ঠে বলল, তোকে ডিস্টার্ব করছি আমি? সহসা চাইল মেঘা। শুকনো মুখে চেয়ে বলল, সেটা কখন বললাম? এই যে বললি জোর করছি। জোর করা আর ডিস্টার্ব করা আলাদা কোথায়? আচ্ছা এসব বাদ দে, চল, দেরি হয়ে যাচ্ছে। মুড অফ করে রাখতে হবে না আর। বাড়িতে থাকলে চেনটা ঠিক খুঁজে পাওয়া যাবে। এখন এই চিন্তা ছেড়ে ফেল। তোকে এভাবে মনমরা থাকলে মোটেও মানায় না, ভালো লাগে না। শুনবি না আমার কথা? যাবি না? মেঘা কয়েক সেকেন্ড চুপ করে থেকে মৃদুস্বরে বলল, যাচ্ছি, তুমি নিচে যাও, আমি আসছি তৈরি হয়ে। আদ্র মুচকি হেসে বেরিয়ে আসলো, কথা না বাড়িয়ে। মিনিট পাঁচেকের মাথায় মেঘা তৈরি হয়ে নেমেছে। সাফা সহ 3জনে বাড়ি থেকে বেরোলো ওরা। গেটের বাইরে গাড়ি রাখা এক পাশে। আদ্র ঘুরে গিয়ে ড্রাইভের সিটের ড্রোর আনলক করতে করতে বলল মেঘা আর সাফার উদ্দেশ্যে, উঠে বস জলদি। দরজা খোলার সাথে সাথে ভেতরে নজর পড়তেই কপাল কুঁচকে আসলো আদ্রের। ড্রাইভিং সিটে রোজ বসে, স্টিয়ারিংয়ে হাত রেখে কঠোর ভঙ্গিতে ঠিক সামনে বরাবর তাকিয়ে আঙুল নাচাচ্ছে। আজও আকস্মাৎ ওকে দেখে দমদাকে সন্দিহান হলো। প্রশ্ন করলো সহসা, রুডি, তুই তুই যাবি মার্কেটে? রৌদ্র কথা শুনেই রৌদ্রের নাম শুনেই হকচকিয়ে তাকালো মেঘা। ঝুঁকে ভেতরটায় নজর বোলালো। রৌদ্রকে দেখে কেমন ঢক করে উঠল। রৌদ্র কোনো উত্তর করলো না। গলা ভার করে মুখ খুলতেই সেভাবেই শটান হয়ে থেকে, টুকটিকে উঠে বস সকলে, দেরি হয়ে যাচ্ছে। ঢিল ঢিল ছোড়া কথাটা সম্পূর্ণ মানে বুঝতে বাকি রইল না কারোরই। সোজা হলো আদ্র। সেখান থেকে মেঘার দিকে তাকালো। দুজনে চোখাচোখি হতেই আদ্র ইশারা করে উঠতে বলল গাড়িতে। নিচে ঘুরে গিয়ে বসলো ফ্রন্ট সিটে। সাফা আর মেঘা নিজেরাও উঠে বসলো। রোদ্রের পেছনের সিটে জানালার ধার ঘেঁষে বসেছে মেঘা। খুব কাছে ঘেঁষে বসে সম্পূর্ণ জানালা খুলে দিয়েছে। এক হাতে আর ভাবে রেখে মাথা এলিয়ে দিয়েছে হাতের উপর। গাড়ি চলছে বাড়ির ছাড়িয়ে মার্কেটের উদ্দেশ্যে। দমকা হাওয়া জানালায় গলিয়ে শিরশির করে লাগছে মেঘার শরীরে। খুলে রাখা চুল গাড়ি উড়ছে উতল বাতাসে। ভেজা ছিল তাই বাধা হয়নি আর। দীর্ঘ অকল বাতাস সের ঝাপটায় ঢেউ খেলে এলোমেলো হয়ে আছড়ে পড়ছে সাফার চোখ মুখে। মেঘা খেয়াল করেনি। সাফা ওর চুলগুলো সরিয়ে দিয়ে খানিক বিরক্ত সূচক বলল, মেঘা, চুলগুলো বাঁধ না, উড়ছে ভীষণ।
তড়ি করে করে চাইল মেঘা। এলোমেলো চুল অগোছালো গুছিয়ে হাত খোপা করলো সে। জানালা ঘেঁষে ইচ্ছাকৃত বসেছে, যাতে ভুল করেও ওই লোকটার মুখ দর্শন না হয়। একটা বারেও সামনে তাকায়নি মেঘা। চুল বেঁধে আবার জানালার কাছ ঘেঁষে গেলেই আকস্মিক ধীরে ধীরে বন্ধ হলো জানালাটা। মেঘা একবার নিচে তাকালো, অন্যবার উপরে। এটা আপনা আপনি বন্ধ হচ্ছে কি করে? ও তো সুইচ লক করেনি। মেঘা সুইচ নিচ করে আবার খোলার চেষ্টা করলো, পারলো না, কাজ হলো না। কিছু একটা ধারণা করতেই হুট করে সামনে তাকালো। ফ্রন্ট মিররে মুহূর্তেই চোখাচোখি হলো রৌদ্রের সাথে। দৃষ্টি মিলিত হওয়ায় মাত্রই বাঁকা হাসলো রৌদ্র। এক মুহূর্তর পর নির্বিকারে দৃষ্টি সরালো। উইন্ডো কন্ট্রোল প্যানেল থেকে হাত সরালো অতঃপর। সবটা ঠাউর হওয়া মাত্রই নরম চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষল মেঘা। ওদের গাড়িটা গিয়ে থেমেছে যমুনা ফিউচার পার্কের সামনে। প্রতিমধ্যে গাড়িতে কেউ শব্দ অব্দি করেনি। পুরোপুরি নীরবতা ছিল। সায়ান আর মেহের আগে থেকে অপেক্ষা করছিল সেখানে। মেঘা আর সাফা গাড়ি থেকে নেমে মেহেরের কাছে ছুটছে। মেহের ওদের থেকে কয়েক বছর দিয়ে বড় হবে, তবে তিনজনের বেশ ভালো গাঢ় বন্ধুত্ব। শুভ্র ও আসলো খানিক পর। একসঙ্গে ভেতরে ঢুকলো সকলে। রোজও পিছিয়ে গেছে এ পর্যায়ে। সে যায়নি ভেতরে। এত সব কেনাকাটা সে মাথা ঘামাতে চায় না। প্রথম 1.5 ঘন্টার মধ্যেই মেহের আর শুভ্রের কেনাকাটা হয়ে গেছে। বেশি বাছাই করতে হয়নি। ব্রাইডাল জোনে মেহের এক দেখায় নিজের জন্য লেহেঙ্গা পছন্দ করেছিল। সে বেশি খুঁতখুঁতে নয়, একবারেই পছন্দ হয়েছে যেটা সেটাই কিনেছে। খুঁতখুঁতে তো সাফা। মোটে 4টে সব ঘুরেছে এতক্ষণে, কোথাও ওর পছন্দ মতো কিছুই পায়নি এখনো অবধি। বাড়ি থেকে ঠিক করে এসেছে শাড়ি কিনবেও, তবে এখানে এসে মত পাল্টেছে। এখন আর শাড়ি কিনবে না, বিয়ের দিন পরার জন্য গাউন কিনবে ভেবেছে। তবে আগেগুলো শপে ঘোরার পরেও এতগুলো সব ঘোরার পরেও একটাও পছন্দ হয়নি ওর। আজও চটে গেছে ওর পিছু ঘুরতে ঘুরতে। এই এক মেয়ের পেছনে সবাই ঘুরছে, তবুও ওর কোনো কিছু পছন্দ হচ্ছে না। কত সুন্দর সুন্দর ড্রেস দেখালো এতক্ষণে, অথচ এই মেয়ে চয়েসে আসে না একটাও। ওর জন্য বাকিদের কেনাকাটা আটকে আছে। ধৈর্য হারিয়ে চড়া গলায় ধমকালো আদ্র, থাপ্পড় খাবি গাবের গবেট। কতগুলো দেখেছিস এতক্ষণে? এ অবধি একটাও পছন্দ হয়েছে তোর? তোর পিছু পিছু ঘুরবো আমরা? আমাদের আর কাজ নেই? কতগুলো শপিং বাকি আছে এখনো, খেয়াল আছে? তোর পিছনে পড়ে থাকবো শুধু? সাফা চিবুক নামিয়ে চুপসে যায়। এই ভয়েই ছিল সে। মনে মনে ভাবছিল এই বুঝি আদ্র বিরক্ত হয়ে ধমকাবে ওকে। আর এটাই হলো। ও কি করবে? ওর তো একটাও পছন্দ হচ্ছে না। আদ্রের ধমকে শ্যান থামালো ওকে। আদ্র, ধমকাচ্ছিস কেন ওকে? তো কি করব? ওর পিছু পিছু আর কতক্ষণ ঘুরবো আমরা? একে হাঁটতে পারছে না, বললাম আসিস না তুই। না শুনে নাচতে নাচতে চলে এলো। এখন আবার ম্যাডামের পছন্দ হচ্ছে না কিছু। কি করা উচিত ওকে? তোকে ওর পিছু পিছু ঘুরতে হবে না। তোরা অন্যদিকে যা, বাকি যা যা কেনা কিনে নে, আমি ওর সাথে আছি। কিউটি ভাই চল, যতক্ষণ না পছন্দ হয় ততক্ষণ সব দেখবি তুই। আমি আছি তোর সাথে। অন্য শপে যাই চল, যেখানে যেটা পছন্দ হবে সেটাই কেনা হবে তোর জন্য। অপছন্দের কিছু জোরপূর্বক চাপিয়ে দিতে হবে না। চল আমার সাথে। সায়ানের পায়ে পা মিলিয়ে পিছন ফিরে আদ্রকে ভেঙচি কাটলো সাফা। আদ্র চেপিয়ে বলল, ওকে বেশি মাথায় তোলো না ভাইয়া, নিচে নামাতে পারবে না নয়তো। পরিপ্রেক্ষিতে মৃদু হেসে বিড়বিড়ালো সায়ান, ওকে আমি মাথায় করে রাখবো, নিচে নামাতে দেবই না কখনো। মেঘার কিছু হয়নি এখনো কেনা। একটা শাড়ি শপে ঢোকা হয়েছে। বাড়ির সবার শাড়ি এখানেই কেনা হবে। বড়রা যেহেতু আসেনি, তাই সব কিছু পছন্দের দায়িত্ব মেহেরের ওপর। মেহের সবার পছন্দ বোঝে, ওর পছন্দ মতোই সব কিছু কেনা হচ্ছে। মেঘাকে আনমনা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আজও গলা নামিয়ে শোধালো, মেঘ তুই কি নিবি? অন্যমনস্ক ছিল মেঘা। আজের কথায় চড়চল দিয়ে ফিরল, হকচকিয়ে তাকালো, বলল, কি নেব? যা খুশি একটা নিয়ে নেব। কি নিবি বল, আমি কিনে দেব। না ভাইয়া, তোমার কিনে দিতে হবে না, আমি নিতে পারবো। কথার পৃষ্ঠে ধীরে শ্বাস ফেললো আদ্র। ভাইয়া বলছিস, আবার দিতে হবে না এটাও বলছিস। আজ আর বাধা দিব মানব না। আজ অবধি তোকে কিচ্ছু দেয়নি, নিসনি তুই। একটা অকেশন পেয়েছি এবার, এই সুযোগে তোকে কিছু তো দিতে পারবো। কিছু পছন্দ হয়েছে? না ভাইয়া, আমার কিছু দেওয়ার প্রয়োজন নেই।
তোমরা নিজেদের সব কিছু কিনে নাও, আমি আমারটা কিনে নেব। এই সামর্থ্য আমায় দিয়েছে। সামর্থ্য দেখাচ্ছিস আমায়? আমার ভালোবাসাটা দেখছিস না? আমি আমার মেঘবুড়িকে ভালোবেসে কিছু দিতে পারি না? ভালোবাসা দিচ্ছ, সবাই তো সবাই তো দিয়ে এসেছো এতদিন। এই আমার জন্য অনেক ভাইয়া। আমার আর কিচ্ছু লাগবে না তোমাদের থেকে। আজও কিছুটা সময় তাকিয়ে রইল। এবার মুখ খোলার আগে পকেটের ফোনটা বেজে উঠল শব্দ করে। চকিতে সেদিকে মনোযোগ ফেরালো। দরকারি ফোন এসেছে। পকেট থেকে ফোন বের করে দ্বিতীয়বার মেঘের দিকে তাকিয়ে ধীরে স্বরে বলল, এখানে দাঁড়া, আমি কথা শেষ করে আসছি। ঘাড় কাত করে সায় জানালো মেঘা। দরজা ঠেলে ফোন রিসিভ করতে করতে শপের বাইরের দিকে বেরিয়ে গেল আদ্র। আদ্রকে পাশ কাটিয়ে শপের দিকে আসলো রোজও। বাইরে আর ভালো লাগছে না। এদিকে ছাড় পেয়ে মেঘা পিছু ফিরল। এই শপে ঢোকার পর থেকেই একটা শাড়ি বেশ নজর কাড়ছে ওর। শাড়িটা আলাদা করে একদিকে সরিয়ে রাখা। বেগুনি রঙের একটা সিল্কের কারুকার্যে খচিত শাড়ি। এই রঙের শাড়িটা মেঘার ফেভারিট, তাই এটা এটাই নজর কেড়েছে সবার আগে। এই রংটা মেঘার খুবই ফেভারিট, তাই এটাই নজর কেড়েছে সবার আগে। মেঘা ফাঁক পেয়ে পিছু হটল। শুভ্র আর মেহের অন্যদিকে। মেঘা একজন স্টাফকে ইশারা করে শাড়িটা দেখিয়ে ধীরে বলল, এক্সকিউজ মি, ওই শাড়িটা একটু দেখাবেন? শপের স্টাফ ইশারা অনুযায়ী শাড়িটা দেখে মলিন হেসে তৎক্ষণাৎ বলল, সরি ম্যাম, এটা সোল্ড আউট। কাস্টমার প্যাকিংয়ের জন্য রেখে গেছেন, নিয়ে যাবেন একটু পর। আপনি অন্য কিছু দেখুন। ওই ডিজাইনের আরেকটা শাড়ি দেখান আমাকে। আবারও মলিন উত্তর আসলো। এবারও সরি ম্যাম, ওটা এক পিসই ছিল, যেটা অলরেডি সোল্ড আউট। তবে ওই ডিজাইনের পাশাপাশি সেম ধাঁচের অন্য কিছু দেখাতে পারি আপনাকে। মেঘা হাসার চেষ্টা করলো, বলল শুকনো কণ্ঠে, ইটস ওকে, লাগবে না, বলেই সরে আসলো ওখান থেকে। আবারও পিছু ফিরে একবার শাড়িটার দিকে তাকিয়ে নীরবে শ্বাস ফেলল। যেটা একবার চোখে লেগে যায় সেটার ঊর্ধ্বে আর কোনো কিছুরই পছন্দ হয় না। নিজের ভুল পছন্দকে উপেক্ষা করে চোখ সরিয়ে নিয়ে মাথা ঝাঁকালো মেঘা। মেহের আর শুভ্রের দিকে এগোলো অতঃপর। সব শপিং শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়েছে ওদের। বাড়ির সবার জন্য অনেক কিছু কেনা হয়েছে। বাড়িতে ফিরেই নিজ ঘরে উঠেছে মেঘা। নিচে নামেনি আর। সব ফাংশনের জন্য আলাদা আলাদা থিমে ড্রেস আপ ধার্য করা হয়েছে। সব কিছু কেনা হয়েছে আজ। মেঘা নিজে পছন্দ করে নিজের জন্য আলাদা করে সব কিনেছে। নিজের ব্যাগে দুটো আলাদা করে নিয়ে একেবারেই ঘরে উঠেছে ও। মাথা ধরেছে, শুয়েছে ফ্রেশ হয়ে। ফাঁকা গলায় বারবার হাত উঠছে আপনা আপনি। আজ মেয়েটা একেবারেই মন মরা। হাসিনি তেমন, খালি বুক চিরে কান্না আসছে ক্ষণে ক্ষণে। কান্না চেপে চোখ বুঝেছে মেঘা। সদ্য চোখ দুটো লেগে এসেছিল টুকটুকির উদ্ভট ডাকে ভোরকে তড়িঘড়ি করে উঠে বসলো মেঘা। চমকেছে আচানক। টুকটুকি ওর দিকে একটা ব্যাগ বাড়িয়ে দিয়ে বলল, এটা নিচে ফেলে এসেছিলি? মেঘা চোখ শুরু করে চায় ব্যাগটার দিকে। বলে, এটা কি? তোর শাড়ি হয়তো। আমারগুলো কাবার্ডে রেখেছি আমি। এটা আমার নয়। আমাদেরও তো কারণ নয়। ভাইয়া বলল এটা তোর, তাই তো নিয়ে আসলাম। এটা রাখ, আমি ওয়াশরুমে যাব। ব্যাগটা বিছানার উপর রেখে ওয়াশরুমে ঢুকলো সাফা। মেঘা ভ্রু গোটালো। এক মুহূর্ত বাদ ব্যাগটা টেনে হাতে নিয়ে খুললো। ভেতর শাড়িটা দেখে চোখ কপালে উঠে গেল ওর। এটা তো সেই শাড়িটাই যেটা দেখেছিল ও। কিন্তু এটা এখানে কি করে এলো? মেঘা তো কিনেনি। আর এটা তো সোল্ড আউট ছিল, অন্য কেউ কিনেছিল। তাহলে এখানে আসলো কি করে? মেঘা তড়িঘড়ি করে শাড়ির ভাঁজ খুললো। একটু আঁচু দেখলো হাত বুলিয়ে। আজও কিনেনি তো এটা। মেঘার ধারণা এটাই ধরা পড়লো। নিশ্চয়ই আজও ওর অগোচরে কিনে নিয়েছে। কিন্তু সোল্ড আউট হওয়ার পর এটা কিনলো কি করে? সব ভাবনা ছেড়ে এক মুহূর্ত বিছানা ছেড়ে ব্যাগ হাতে আজের ঘরের দিকে এগোলো মেঘা। বাইরে থেকে নক করে ঘরে ঢুকলো। আজও ফের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ড্রেস চেঞ্জ করেছে আবার বেরোনোর জন্য। মেঘা ঘরে ঢুকেই বলল ভার গলায়, ভাইয়া, এই শাড়িটা তুমি কিনেছো? আদ্র তাকালো, না বুঝে শুধালো, কোনটা? এটা? শাড়িটা দেখিয়ে বলল মেঘা। আজও কপাল তুলে বলল, না তো। কার এটা? মিথ্যে বলবে না ভাইয়া। আমার জন্য এটা কিনেছো তুমি? তোমাকে বললাম আমার কিচ্ছু লাগবে না, কারোর থেকে কিছু নেব না আমি, তবুও তুমি এটা কিনেছো? আজও কপালে ভাঁজ ফেলে কয়েক স্তরে।
সব কিছু মাথার উপর দিয়ে গেল। বুঝলো না সেভাবে। মেঘার চরম দ্বিমত বুঝে জোরপূর্বক ওর কিছু কিনে নিয়ে আদ্র। কিনলেও এই মেয়ে সেসব গ্রহণ করতো না। হয়তো এই মেয়ে কি সব বলছে, তাহলে এই মেয়ে কি সব বলছে খোলসা করে শোনার মতো হাতের সময়ও নেই। ডান হাতের কবজিতে ঘাড় পেঁচাতে পেঁচাতে দ্রুত গলায় বলল আদ্র, আমি তো তোর জন্য কিছু কিনিনি মেঘ। হয়তো ভুল হচ্ছে কোথাও। সময় নেই হাতে, আমি বেরোবো, এসে কথা বলছি। তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে গেল আদ্র। মেঘা হাম্বক বনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আদ্র মিথ্যে বলে না, আর এখানে মিথ্যে বলেও লাভ নেই। এই শাড়িটা কি তাহলে ভুল করে ওদের ব্যাগের সাথে চলে এসেছে? দোটানায় পড়লো মেঘা। নিজ ঘরে গিয়ে সাফাকে প্রশ্ন করলো সন্ধিহান গলায়, এটা যে আমার ব্যাগ, তোকে এটা কে বললো? কোন ভাইয়া? চুলে চিরুনি করতে করতে বেখেয়ালে উত্তর করলো সাফা, রৌদ্র ভাইয়া আমাকে ব্যাগটা দিয়ে বললো এটা নাকি তোর, তাই তো তোকে দিলাম। আর তুই কি তখন থেকে এটা নিয়ে পড়ে আছিস? নিয়ে আয় তো দেখে কি কিনেছিস। উঠে সে মেঘার হাত থেকে ব্যাগটা নিয়ে বিছানায় বসলো সাফা। মেঘা ওর কথার কী সব মেলাতে ব্যস্ত। সাফা ব্যাগ হাতে শাড়িটা বের করে দেখতেই হা বানালো। ঝিকঝিকে উজ্জ্বল কারুকার্য খচিত গর্জিয়াস একটি শাড়ি, পুরো চোখ ঝলসানোর মতো। বিস্মিত হয়ে শাড়িটা উল্টে পাল্টে দেখে বুলি ফোটালো সাফা। ওয়াও মেঘা, কি সুন্দর এই শাড়িটা! তুই কিনেছিস সেটা? কত নিল? কি সুন্দর, তোকে খুব মানাবে এটাতে। মেঘা কিচ্ছু বলল না। এক মুহূর্ত পর এগিয়ে আসলো, এক হাতে আরও একটা শাড়ি উল্টে দেখলো। দীর্ঘশ্বাস ফেললো, নাক ফুলিয়ে দাঁত খিঁচলো কিছু একটা অনুমান করে। বলল মেকি হেসে, পছন্দ হয়েছে? নিয়ে নে তুই। আমার আর একটা আছে, সেটাই পরবো আমি। সে কি? তোর জিনিস আমি কেন নিব? তুই কখনো আমাদের জিনিস নিস? নিজের টাকায় কিনেছিস, তুই নিজেই রাখ। অনেক দামি মনে হচ্ছে, তোর ওপর খুব সুন্দর মানাবে এটা। তুলে রাখ, এখন বিয়ের দিন এটা পরবি কেমন? মেঘা কেনাইন ডাল বের করে নিজেকে সামলায়। অপ্রত্যাশিত কিছু ঘটেছে অনাকাঙ্ক্ষিত জনের দ্বারা। মেঘা আন্দাজ করে চরম পর্যায়ে বিরক্ত হলো। সাফা শাড়িটা ছাড়তেই সেটাকে খামচে ধরলো মেঘা। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে মেঘার দেখা মেলেনি। সেই যে কাল শপিং থেকে ফিরেই ওপরে উঠেছে। বাইরে খেয়ে এসেছে বিধায় ডিনারেও নিচে নামতে হয়নি আর। আজ সকালেও ব্রেকফাস্ট করেনি সবার সাথে। শুক্রবার আজ সব কিছু অফ। বাড়িতে আছেন সবাই। জুমার আজান পড়েছে, কর্তারা সব বাড়ির দুই ছেলে বেরিয়ে গেছে মসজিদে। এক ছেলে যায়নি। কবেই বা গেছিল সে? বাড়ির গিন্নিরা ব্যস্ত কিচেনে। নামাজ সেরে এসেই খেতে বসবেন সকলে। গোসল সেরে ভেজা কাপড় নিয়ে ছাদে উঠল মেঘা। খিদে পেয়েছে ভীষণ। ব্রেকফাস্টে একলা ঘরে খাবার খেয়েছে, খাবার টুকরে রেখেছিল একটু, খাওয়া হয়নি। পেট চুইচি করছে খিদে জ্বালায়। ভেজা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে খানিক ধারালো সেখানে। ভেজা চুল সময় নিয়ে মুছলো ধীরে ধীরে। চুল হতে টুপটাপ পানি ঝরছে এখনো। মেঘা চুল মুছতে মুছতে ছাদ ধেউতেই নিচে তাকালো, দেখলো তোফায়েল কবির, তৌসিফ কবির, আদ্র আর শুভ্র গেট পেরিয়ে ভেতরে ঢুকছে। সবাইকে একসাথে দেখে মুচকে হাসলো মেঘা। বুকটা হালকা লাগছে একটু। চেনের কথা ভুলেছে খানিকটা। মনে পড়তেই আবার হালকা বুকে হাত, বুক ভার হতে সময় লাগলো না। নিঃশ্বাস ফেললো মেঘা। চুলে টাওয়াল পেঁচিয়ে ছাদ ত্যাগের জন্য পা বাড়ালো। ঠিক রোজকার মতো আজও ছাদের দরজার কাছে রোজোর মুখোমুখি হওয়াটা বাদ পড়লো না। অজ্ঞতা সামনাসামনি হওয়া মাত্রই তিতিক্ষি মেজাজে ঠিকরে উঠল মেঘার। গা ঝুলে উঠল রিরি করে। ও যতই এই লোকটাকে কাটানোর চেষ্টা করে, তত এই লোকটা ওর সামনে এসে হাজির হয়। এই লোকের সামনে বিভৎস বিভ্রম হয় মেঘা। গা জ্বলে অনলের দাহে। মেঘা এক পলক চেয়েই মুখ ঝাঁটালো। রোজের দুই ঠোঁটের মাঝে একটা সিগারেট পিষ্ট হচ্ছে। সেটাকে ফুঁক দিয়ে দুই আঙুলের ফাঁকে নিল রৌদ্র। সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় ফুঁ দিয়ে ছাড়লো মেঘার মুখের ওপর। চোয়াল খিচের শ্বাস রোধ করে চোখ বুজে নিল মেঘা। কয়েক কদম পাশে সরে দাঁড়ালো। ঠিক দরজার চৌকাঠে রৌদ্র দাঁড়িয়ে, নড়ছে না। মেঘা হাত মুচু করে আরো বেশি সরে আসলো। রৌদ্রের নড়েচড়ে না দেখে মিনিটের মাথায় দৃষ্টি তুলল ওপরে। দুজনের চোখাচোখি হতেই ভ্রু নাচালো রৌদ্র। ঠোঁট বাঁকিয়ে হাসলো। আধো খাওয়া সিগারেটটা পায়ে পিষে মারিয়ে বলল মুখের সামনে বাতাস করে, হোয়াটসঅ্যাপ সানি, থাপ্পড়ের টাল সামলাতে পেরেছিস? মেঘা মুখ ফিরিয়ে নেয়। রৌদ্র একটু এগিয়ে আবারও বলে খানিক হাসকি টোনে,
রাগ করেছিস সুইটহার্ট? সরি জান, তোকে মারতে চাইনি, ট্রাস্ট মি। মেরেছি তোর বেয়াদবির জন্য। দেখ, একটা থাপ্পড় খেয়ে বেয়াদবি ভুলে আদব শিখে গেছিস কেমন। নিজ পানে চেয়ে দেখ, গায়ে ওড়না জড়িয়েছিস আজ। মেঘা তড়িতেই নিজের দিকে তাকায়। আসলে এই গায়ে ওড়না জড়িয়েছে ও। ছাদে উঠেছিল বলে আসার সময় গায়ে ওড়না জড়িয়ে এসেছে। এই লোকের কথাই তো নয়। মেঘা মুখ বিকৃত করলো। রোজের ওপর জেদ দেখিয়ে মুখ ছামটালো তিরস্কারের সহিত। খিটখিটে স্বরকে চেপে নিল। ও এই লোকটার বিপরীতে জবানও খুলতে চায় না। কিছু বলবে না মেঘা, তাকাবেও না আর। দেয়াল ঘেঁষে মাঝামাঝি দূরত্ব বাড়ল। এই লোক না সরলে ও যেতে পারছে না এখান থেকে। রোজও সরছে না আপন মনে। মেঘাকে বিমূঢ় দেখে রোজও তীক্ষ্ণ রোজও চাইনি তীক্ষ্ণ করে ঘাড় জাকিয়ে ডেকে মৃদু নোয়ানুসারে, এমপি। মেঘা চোখ তুলে না। পায়ের নখ খুঁড়তে থাকে ছাদের ফ্লোরে। রোজে আরেক পা এগিয়ে ধীরে দূরত্ব ঘুচিয়ে বলে, তাকা আমার দিকে। দরজার কাছে একটু ফাঁক পেয়ে মুখ তুলে পাশে তাকায় মেঘা। মুহূর্তে অপেক্ষা না করে দরজার দিকে এগোতে গেলে রৌদ্র টেনে ধরে। তবে এবার হাতে নয়, মাথা থেকে প্যাচ খোলা টাওয়াল টেনে ধরে চুল সমেত। ভেজা চুলে টান পড়তেই মৃদু কুকিয়েও পিছু ফিরে মেঘা। ঝাঁঝিয়ে ওঠে, হিউ রাইনো, সমস্যা কি আপনার? আমি আপনার ওপর বিরক্ত হচ্ছি বুঝতে পারছেন না? কেন সবসময় আমার পিছে লেগে থাকেন? কাজ নেই কোনো? বেকার লোক। মিনিমাম লজ্জাবোধটুকু নেই আপনার মাঝে। সবসময় একটা মেয়েকে হ্যারাস করেন এভাবে। স্পাইনলেস পার্সোনাল কোথাকার। মেঘার কণ্ঠে স্পষ্ট বিরক্তি। রোজো হেয়ালি ছিঁড়ে শক্ত হলো। ইডিয়েট, থাপ্পড় খাবি আর একটা। তোকে হ্যারাস করেছি আমি? মুখ। মেঘা এইটুকুনি বলেই পরপ্রেক্ষিতে পা বাড়াতে গেলে ওর চুলে পেঁচানো টাওয়ালটা খুলে আসলো রোজের হাতে। প্যাচ খুলতেই ভেজা চুল গাছি ঝাঁপিয়ে পড়লো পিঠে। রোজো তেতে কিছু বলার আগে দ্রুত কদমে প্রস্থান করলো মেঘা। পেছনে নিরেট মূর্তি ধারণ করে কিরমির করলো রোজো। রাগে হাতের টাওয়ালটা ঝাড়া মারলো। ভেজা টাওয়ালের ঝিরঝিরি পানি ছুটে আসলো রাগী মুখশ্রীর ওপর। অজ্ঞতা সেটার দিকে তাকালো। মুখের ভঙ্গিমা স্বাভাবিক করে টাওয়ালটা তুলে ধরলো মুখের সম্মুখে। কাছে আনতেই মিষ্টি একটা ঘ্রাণ নাকে বিঁধল। চোখ শুরু করে কপাল ঘুটালো রোজও। সাফেদ রঙা বাথ টাওয়াল, এটা থেকেই ক্ষীণ একটা সুঘ্রাণ আসছে। মেয়েলি শ্যাম্পুর ঘ্রাণ হয়তো। রোজও আরও গাঢ়ভাবে অনুধাবনের জন্য টাওয়ালটা ওর কাছে আনলো আরও। ঠিক নাকের কাছটায় চেপে ধরলো। ক্ষীণ সুঘ্রাণের তাপে গাঢ় হয় এতে। মনোরম সুবাসে পুরুষালী দুটো ক্রুদ্ধ চোখ বুঝে আসে মাদকীয় অনুভূতিতে। দীর্ঘ শ্বাস টানে রৌদ্র। চোখ মেলে মিনিটের মাথায়। দুহাতে টাওয়ালটা চেপে ধরে দপদপ পা ফেলে নিচে নামে। দুটো বাজে প্রায়। লাঞ্চের বসেছে সকলে। বাড়ির সবাই উপস্থিত। পরশু বিয়ে। আজ বিকেলে ডেকোরেশনের জন্য লোক আসবে বাড়িতে সাজানোর জন্য। খাওয়া দাওয়ার পর থেকেই ব্যস্ত হয়ে পড়েছে সকলে। রোজের কথা মোতাবেক ওর ফেরার দিন ঘনিয়ে এসেছে। 17 তারিখ ওর ফিরে যাওয়ার ডেট। দিনগুলো পেরোলো চোখের পলকে। ওর ফেরার দিনকে কেন্দ্র করেই বিয়ের ডেট ফাইনাল করা হয়েছে। এই নিয়ে রৌদ্রের সাথে কথা হয়নি এখনো কারো। ও থাকবে কি থাকবে না এটা কেউ জানে না। রুবিনা কবির এক বুক আশা নিয়ে আছেন। এই বিয়ের অছিলায় তার ছেলে আর ফিরবে না। বিয়ের তোড়জোড় কটা দিন পেরোলেই রৌদ্রের মন পরিবর্তন হবে হয়তো। একবার যাওয়ার ক্যান্সেল হলে দ্বিতীয়বার আর জোর থাকবে না অদূরে যাওয়ার। তোফায়েল কবির খাচ্ছেন আর এক মুহূর্ত পর তাকাচ্ছেন নিজের স্ত্রীর দিকে। রুবিনা কবির চোখের ইশারায় কিছু বলছেন তাকে। তোফায়েল কবির জানেন সবটা। হাঁপ ছেড়ে বাধ্য হয়ে খেতে খেতে মুখ খুললেন তৌসিফ কবিরের উদ্দেশ্যে, ভাইয়া, আমার আদরের রোজোকে জিজ্ঞাসা করো তো সে তোমার ছেলের বিয়েতে থাকবে কিনা। রোজোর হাত থামে খাওয়ার মাঝে। শুভ্র বলে, কেন থাকবে না? অবশ্যই থাকবে। সেদিন ওর ফিরে যাওয়ার ডেট, এটা ভুলে যেও না। তো কি হয়েছে? রোজও যাবে না কোথাও, সেদিন না আর অন্য কোনো দিনও না। ও ফিরছে সবশেষে। ওকে আর যেতে দিচ্ছি কে? শুভ্র একটু থেমে আবার বলল, রুডি, ফিরবি তুই?
সিরিয়াসলি? কবে? তোর বিয়ের পর। চলবে।